আজ আমাদের আলোচনার বিষয়বস্তু চতুর্থ শ্রেণীর পঞ্চম অধ্যায়। ঠিক আছে, গত দুইটি পর্বে আমরা 5-1 এবং 5-2 সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা 5-3 সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 5-3-এর 1 নম্বর অঙ্কটিতে কি আছে? এখানে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করতে বলা হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা সমাধানটি করি। 1 নম্বরে কি আছে? 8 গুণ 7 গুণ 8 বিয়োগ 6/2। ঠিক আছে, এখানে আমরা কি করব? প্রথমে গুণ করব, তারপরে ভাগ করব, তারপরে দুইটা থেকে আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে, তাহলে দেখি 7 8 কত? 7 8 56, তাই না? 7 8 56 বিয়োগ এখানে কি আছে? 6/2। তাহলে কত হয়? 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। কত পেয়েছি আমরা? 3। এখন এটাকে যদি আমরা বিয়োগ করে দেই, 56 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, কত পাবো? 53। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। এখন আমরা দেখি 2 নম্বরে কি আছে। 2 নম্বরে আছে 7 গুণ, তারপরে ব্র্যাকেটে আছে কি 8 আছে, তারপরে একটা ভাগ করতে বলেছে কি 6/2, তাই না? এটাকে আমরা কিভাবে করব? আমরা 7টাকে ঠিক রাখছি, আগে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটুকু শেষ করতে চাই। ঠিক আছে, তাহলে 8টাকে আমরা ঠিক রেখে কি করব? আগে ভাগ অংশটুকু করে নিই। কত? 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাই না? কত পেয়েছি আমরা ভাগফল? 3। ঠিক আছে, এখন আমরা কি করব? ব্র্যাকেটের অংশটুকু বিয়োগ করব। আচ্ছা, তাহলে আমরা কি করব? যদি বিয়োগ করি 8 থেকে যদি 3 চলে যায়, থাকে কত? 5, তাই না? এখন দেখি 5 7 কত? 35। ঠিক আছে, আচ্ছা, এর পরের সমাধানটি আমরা দেখব। পরেরটিও একই নিয়ম। আমরা কি করব? ব্র্যাকেটের ভেতরের অংশটুকু আগে করব। ঠিক আছে, তো আমরা কি করছি? আগে গুণটুকু করছি। 7 8 কত? 56 বিয়োগ 6, ব্র্যাকেটটা ক্লোজ করলাম, তারপরে কি ভাগ 2। ঠিক আছে, এখন যদি আমরা বিয়োগ করি, কত পাবো? 56 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 50। তারপরে কত আছে? ভাগ 2। এবার যদি আমরা ভাগ করি, আমরা কত পাবো? ভাগফলটা 50কে 2 দিয়ে ভাগ করলে 25। ঠিক আছে, এবারে আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বরে কি আছে? আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটুকু করব আগে। তাহলে আমরা 7টা ঠিক রাখছি। 7 গুণ 8 বিয়োগ 6, তাহলে আমরা কত পাবো? 2, তাই না? আর এখানে আছে কত? ভাগ 2। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি 2/2। 2কে যদি 2 দ্বারা ভাগ করি, কত পাবো? 2 একে 2, তাই না? 1। তাহলে কত হলো? 1। তাহলে 7 একে 7। ঠিক আছে, 2 নম্বরেও আমাদেরকে সমাধান করতে বলেছে। 2 এর 1-এ যদি আমরা দেখি কি আছে? 3টা সংখ্যা আছে, এদেরকে আমরা যোগ করব। ঠিক আছে, এখন আমরা যদি যোগ করি, আমরা কি করব? শেষের দুটো সংখ্যা ছোট আছে, এটা আমরা আগে যোগ করি, তারপরে প্রথম সংখ্যাটি দিয়ে আমরা যোগ করে দিব। তাহলে লিখে নিই আগে কত আছে এখানে? 724, তাই না? 724 যোগ, আচ্ছা, এখানে দেখি 7 আর 3 যোগ করলে কত হবে? 10, তাই না? তাহলে 10-এর 0, হাতে থাকছে 1। 1 আর 1 হচ্ছে 2। 2 আর 8 যোগ করলে কত হয়? 10। তাহলে কত পেলাম আমরা? 100। এবার আমরা এই দুটোকে যোগ করে দিব। 724-এর সাথে যদি আমরা 100 যোগ করি, আমরা কত পাবো? 824। ঠিক আছে, আমরা এবার 2 নম্বর সমাধানটি দেখি। 2 নম্বরে কি আছে? প্রথমে আছে কত? 624, তাই না? আমরা কি করব? 624 থেকে আমরা প্রথমে কি করি? 76কে বিয়োগ দিয়ে দিই। ঠিক আছে, তারপরে আমরা যে বিয়োগফলটা পাবো, সেটা থেকে আমরা কি করব? 24কে বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, 624 থেকে যদি আমরা 76কে বিয়োগ করি, আমরা কত পাচ্ছি? আমরা পাবো 548।
ঠিক আছে, সুবিধার জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দেই। 14 থেকে যদি 6 চলে যায় থাকে কত? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8, তাই না? আচ্ছা, এখানে কত হচ্ছে? হাতের একটা মিলে 8। এখন 12 থেকে 8 চলে গেলে থাকে কত? 4। হাতের একটাকে আমরা এখানে যোগ করব, তাহলে 5, 6 থেকে 1 গেলে থাকে 5। হলো? তাহলে 548। আচ্ছা, এবার আমরা বিয়োগ চিহ্নটি দিয়ে দিচ্ছি। এখন কি করব? 24 আছে বাকি, তাই না? তাহলে 24টা আমরা লিখে দিই। এখন আমরা 548 থেকে 24কে বিয়োগ করে দিব। 48 থেকে যদি আমরা 24 বিয়োগ দিই, কত থাকে? 524, তাই না? আচ্ছা, এবার আমরা 3 নম্বর সমাধানটি দেখি। 3 নম্বরে কি আছে? আমরা ব্র্যাকেটের ভেতরের অংশটুকু আগে করব। এরকম সমাধানে যাই থাকুক না কেন, যদি ব্র্যাকেট থাকে তাহলে আমরা কি করব? ব্র্যাকেটের ভেতরের অংশটুকু আগে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা আগে ব্র্যাকেটের অংশটুকু করি। 20 গুণ কত? আমরা কি লিখব? 66কে যদি আমরা ভেঙে দেই তাহলে কত হয়? দেখো, 33, তাই না? 66কে আমরা 2 দিয়ে যদি ভাগ করি কত পাবো? 33। ঠিক আছে, তাহলে 33 গুণ 2। 33কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 66, তাই না? আচ্ছা, এবার আমরা কি লিখব? ভেতরে আছে 50। আমরা এই 66কে কেন এইভাবে ভাঙলাম একটু পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, 20 গুণ আমরা কি করব? আমরা এটাকে যোগ করে দিব, তাই না? এর আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম? আমরা সমাধানে 100কে যে কোনো সংখ্যাকে ভেঙে 100তে রূপান্তরিত করেছিলাম, তাই না? তাহলে 50 গুণ 2 কত হবে? 100, তাই না? আচ্ছা, আমরা ভেতরে 33টা ঠিক রাখি। এবার আমরা গুণ করে দিই। 50কে 2 দিয়ে গুণ করলে পাবো আমরা 100। ঠিক আছে, এরপরে আমরা 100কে 33 দিয়ে যদি গুণ করি কত পাবো? আমরা কিভাবে শিখেছিলাম? সহজ পদ্ধতিতে আমরা গুণ শিখেছিলাম। কিভাবে করতে হয়? 33-একে 33, আর এখানে কয়টা শূন্য আছে? 2টা, তাহলে আমরা 2টা শূন্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে দেখি। এরপরে কি বলেছে? 20 দিয়ে আমাদেরকে এই পুরো সংখ্যাটিকে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 33কে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 66। কয়টা শূন্য আছে? 3টা, তাহলে 3টা শূন্য দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে আমরা 4 নম্বর অঙ্কটি দেখি। এখানে 4 গুণ 92 গুণ 25 দেওয়া আছে, তাই না? তো আমরা কি শিখেছি? আমরা এইসব অঙ্কে 100তে রূপান্তরিত করতে হবে যেহেতু, তাহলে আমরা আগে 92টাকে লিখে দিই। তারপরে কি লিখব? 4 গুণ 25, কেননা 25কে যদি আমরা 4 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 100 পাবো। ঠিক আছে, এবার আমরা লিখে দিই 92 যোগ গুণ কত? 4 25-এ 100, তাই না? এবার যদি আমরা গুণ করে দিই আমরা কত পাবো? 92-একে 92, আর কয়টা শূন্য আছে? 2টা, বসিয়ে দিলাম। ঠিক আছে, 5 নম্বরটিতে 32 গুণ 25। ঠিক আছে, 32কে যদি আমরা ভাঙি, কিভাবে ভাঙা যায়? আমরা সমাধানে কি করব? 100তে আমরা রূপান্তরিত করব যে কোনো একটা সংখ্যা, তাই না? তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেটাকে পরবর্তী সংখ্যা দিয়ে গুণ করলে 100 হয়। ঠিক আছে, তাহলে 32কে যদি আমরা লিখি 8 গুণ 4, কেননা আমরা কি জানি? 8-এর ঘরে নামতাটা যদি আমরা পড়ি, 8 একে 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32। ঠিক আছে, এরপরে কত হয়? আমরা লিখে দিলাম 4 গুণ 8 গুণ 4, আর এখানে কত আছে? 25। আমরা এখানে এটা লিখে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা ব্র্যাকেটের ভিতরের অংশটুকু করব। কি করব? 4 গুণ 25। ঠিক আছে, হলো? এখন আমরা যদি 25কে যদি 4 দিয়ে গুণ করি আমরা কত পাবো? 4 25-এ 100, তাই না? তাহলে 8 গুণ 100। ঠিক আছে, কত হলো? 100কে যদি 8 দিয়ে গুণ করি আমরা পাবো 800। ঠিক আছে, এরপরে আমরা একটু দেখি 6 নম্বর অঙ্কটিতে কি আছে? 97 গুণ 8। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি? আমরা জানি 100 থেকে যদি আমরা 3 বিয়োগ দেই তাহলে কিন্তু আমরা 97 পাবো, তাই না? হয়ে গেছে 100। আচ্ছা,
তাহলে আমরা কি করব, 100 বিয়োগ 3, তাই না? আর এখানে কত আছে, গুণ 8 বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি 100 গুণ 8। কেননা আমরা এর আগে কি শিখেছিলাম, ব্র্যাকেটের বাইরে যে সংখ্যা থাকবে এটা তো গুণ, অবশ্যই এটা গুণ, তাই না? তাহলে এই সংখ্যাটি দিয়ে, এই 8কে দিয়ে আমরা 100কেও গুণ করতে পারবো, আবার এই 8কে দিয়ে আমরা 3কেও গুণ করতে পারছি, তাই না? তাহলে আমরা এটা সাজিয়ে লিখে নিব, 100 গুণ 8। 100 গুণ 8, তারপরে কি লিখবো আমরা, বিয়োগ কত আছে, 3 গুণ 8। ঠিক আছে, এরপর আমরা দুটো পার্ট পেলাম, এই দুটো পার্টকে আমরা কি করব, গুণ করে দিব। তাহলে 8 100 কত, 800। এরপরে আছে কত, বিয়োগ, এরপর আমরা নামতাটা পড়ি, 8 একে 8, 8 দুগুণা 16, 3 আটা 24। ঠিক আছে, এখন আমরা বিয়োগ করে দিব। 800 থেকে যদি 24 চলে যায় থাকে কত, 10 থেকে 4 গেলে থাকে 6, হাতের 1 নিলে হয় এখানে 3, তাই না? 7 থেকে 3 গেলে থাকে কত, 10 থেকে 3 গেলে থাকে 7। এবার আর বাকি অংশটাকে কি হবে, 8 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই থাকছে 7, তাহলে কত হলো, 776। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর অঙ্কটি শুরু করতে চাই। 3-এ অনেকগুলো ডাকের অঙ্ক দেওয়া আছে, এগুলো আমরা একটা একটি করে করে নিব। ঠিক আছে, তো 1 নম্বরে দেখি কি আছে, একটু পড়ে দেখি। 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? তাহলে আমরা অঙ্কটি কিভাবে সাজাবো, আমরা লিখতে পারি এইভাবে, আমরা লিখব 5টি পেন্সিলের দাম কত, 60 টাকা, তাই না? এটা কিন্তু দেওয়াই আছে, 5টি পেন্সিলের দাম হচ্ছে 60 টাকা। তাহলে কি, একটি পেন্সিলের দাম আমরা বের করি, একটি পেন্সিলের দাম আরও কম হবে, তাই না? তাহলে কম হলে কি হয় যেন, কম হলে ভাগ হয়। তাহলে একটি পেন্সিলের দাম কি হবে, 60 ভাগ 5 টাকা। ঠিক আছে, আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে 9টি পেন্সিলের দাম কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব, এবার লিখি, সুতরাং 9টি পেন্সিলের দাম কি করতে হবে, একটি পেন্সিলের দাম তো কম হবে, তাই না? তাহলে 9টি পেন্সিলের দাম এর চাইতে অনেক বেশি হবে, তাই না? তাহলে আমরা যে টাকাটা পাবো সেই টাকার সাথে আমরা কি করব, 9 দিয়ে গুণ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে কি হবে, 60 ভাগ 5 গুণ 9। ঠিক আছে, এখন আমরা দেখি, আমরা ভাগটা করে দেখি কি হয়। আমরা যদি 60কে যদি 5 দিয়ে ভাগ করি কত পাবো, আমরা দেখিয়ে দিচ্ছি। 5 একে 5, কত হলো এখানে 10, তাই না? 5 দুগুণা 10, কত পেলাম, 12। ঠিক আছে, তাহলে ভাগফলটা হচ্ছে 12, 12 গুণ 9। এবার 12কে যদি আমরা 9 দিয়ে গুণ করি কত পাবো, 9 12 108 টাকা। ঠিক আছে, তাহলে উত্তরটা আমরা কত পেলাম, 108 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বরে কি বলেছে, ডাকটা একটু পড়ে দেখি। ভাজক ভাগশেষের 3 গুণ, ঠিক আছে, এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? ঠিক আছে, আমাদেরকে এখানে কি কি দিয়ে দিয়েছে, ভাগশেষ দিয়ে দিয়েছে, ভাগফল দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা ডাক থেকেই পেয়ে গেলাম। তাহলে আমরা এটা লিখে নিব। ঠিক আছে, আমরা কি লিখছি এখানে, আমরা লিখব দেয়া আছে, কি কি দেওয়া আছে, ভাগ শেষ, ভাগশেষ কত, সমান 2, ভাগশেষ হচ্ছে 2। ঠিক আছে, এখন ভাজক বলেছে, ভাগফল বলেছে ভাজকের 4 গুণ। ঠিক আছে, এর আগে কি বলেছে, ভাজক ভাগশেষের 3 গুণ। কয় গুণ বলেছে, 3 গুণ, তাই না? তাহলে আমরা কি কি করব, ভাগশেষের যেহেতু 3 গুণ, তাহলে আমরা ভাজকটা কিভাবে পাবো, ভাজক সমান ভাগশেষ আছে কত, 2, তাহলে 2 দিয়ে আমরা 3কে গুণ করে দিলেই আমরা
ভাজকটা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে কত হলো? 6। এরপর দেখি আমরা কি বলেছে, ভাগফল ভাজকের 4 গুণ। ঠিক আছে, 4 গুণ যেহেতু, তাহলে আমরা এখানে ভাগফলটা কত পেয়েছি? আমাদেরকে ভাগফলটা বের করতে বলেছে। ভাগফল আছে কত আমাদের এখানে? আচ্ছা, আমরা লিখবো এখানে ভাগফল সমান কত? 6 পেয়েছি, তাই না? 6 গুণ 4 সমান কত হবে? 4 কেন লিখলাম? কারণ 4 গুণ বলেছে, তাই না? ভাজকের 4 গুণ। ভাজকটা কত? 6, তাহলে এর 4 গুণ করে দিয়েছি, তাহলে কত হবে? 24। আচ্ছা, এখন আমরা কিভাবে অঙ্কটি লিখব? আমরা এইভাবে লিখতে পারি। আমরা জানি, আচ্ছা আমরা কি জানি? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা যখন ভাগ অঙ্ক শিখেছিলাম তখন আমরা এই সূত্রটি সম্পর্কে অবগত হয়েছিলাম, তাই না? এই সূত্রটি আমরা তখন সেখানে পড়েছিলাম। আচ্ছা, এখন আমরা কি করব? যা যা এখানে আছে আমাদের কাছে, ভাগশেষ, ভাজক, ভাগফল, যে মানগুলো আছে সেগুলো আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ভাজক কত? 6। এরপরে গুণ দিয়ে দিচ্ছি। ভাগফলটা কত? ভাগফল হচ্ছে 24। এরপরে যোগ, তারপর ভাগশেষ কত? 2। ঠিক আছে, এরপরে আমরা কি করব? আমরা আগে গুণের অংশটি করব, তারপরে যেই সংখ্যাটা পাবো এটা দিয়ে আমরা 2কে যোগ করে দিব। ঠিক আছে, গুণ করলে কত হয় আমরা দেখি। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। 24-এর 4 হাতে থাকলো কত? 2। 6 কে 6, 6 দুগুণে 12 আর 2 কত হয়? 14। কত পেলাম আমরা? 144। 144 যোগ 2। ঠিক আছে, তাহলে 144কে যদি 2 যোগ, এটার সাথে 2 যোগ করলে কত হবে? 146, তাই না? তাহলে উত্তর কি? উত্তর 146। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটি একটু খেয়াল করো। কি বলেছে? জনাব শম্পা মাসিক বেতন কত? 7,500 টাকা। ঠিক আছে, তার মাসিক বেতন হচ্ছে 7,500 টাকা। তিনি প্রতি মাসে তার খরচ হয় তার কত? 7,250 টাকা। তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন? তাহলে আমরা আগে এটা জানতে হবে আমাদেরকে, এক বছর সমান কয় মাস? 12 মাসে এক বছর, তাই না? তাহলে আমরা কি লিখব? আমরা অঙ্কটি শুরু করার আগে এভাবে সাজিয়ে নিতে চাই। আমরা জানি, আমরা জানি কি? এক বছর সমান কি? 12 মাস, তাই না? এক বছর সমান হচ্ছে 12 মাস। এরপর আমরা কি লিখব? এরপরে যদি আমরা দেখি, আমরা লিখতে পারি শম্পা এক মাসে কত টাকা জমাতে পারেন আমাদেরকে বলে দিয়েছে। তার মাসিক বেতন হচ্ছে কত? 7,500। তার খরচ কত? 7,250। এটা আমরা কি করব? মাসিক বেতন থেকে আমরা এটা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে যে টাকাটা আমাদের থাকবে সেটাই হচ্ছে কি তার এক মাসে আয় হয় তত টাকা। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি শম্পা এক মাসে জমাতে পারবেন, শম্পা এক মাসে জমাতে পারবেন কত? 7,500 হচ্ছে তার বেতন, এখান থেকে 7,250 হচ্ছে খরচ, তাই না? তাহলে বিয়োগ করলে কত পাবো আমরা? 250 টাকা। তাহলে এক মাসে সে কত টাকা জমায়? তার সেভিংসটা হচ্ছে 250 টাকা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখি সে 12 মাসে কত টাকা জমায়। আমরা এখন লিখব শম্পা 12 মাসে জমাতে পারবেন। 12 মাসে জমাতে পারবেন, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমরা এভাবে লিখব সমান 12 ইন্টু, এখানে কি হয়েছিল? এখানে যেভাবে আমরা সাজিয়েছিলাম এভাবেই আমরা লিখব।
ঠিক আছে, এত টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখি আমরা কত পেয়েছিলাম, 250 টাকা, তাই না? তাহলে এখানে আমরা 250 টাকা লিখে দিলাম। আমরা এতটুকু না লিখে শুধু 250ও লিখে দিতে পারতাম, দুটোই ঠিক। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি আমরা কি করব। এই অঙ্কে আমরা 12কে ভাঙবো, এমন একটা সংখ্যা দিয়ে ভাঙবো যেখানে কি হবে, এই 25কে দিয়ে আমরা দুটোকেই কি করতে পারবো, গুণ করতে পারবো। ঠিক আছে। এখন আমরা দেখি 12কে কিভাবে ভাঙা যায়। 4 একে 4, 4 দুগুণ 8, 3 4 12। আমরা যদি এইভাবে অঙ্কটি সাজাই, দেখো 250 টাকা। ঠিক আছে। আমরা এখানে কত পেয়েছি, 3 আর 4, তাই না? দুটো দিয়ে এটাকে গুণ করা যাবে, তাই না? আচ্ছা, এখন আমরা কি করব, আমরা একটু সাজিয়ে নিই। 3 গুণ 4 গুণ 250 টাকা। ঠিক আছে। এবার আমরা এটাকে প্রথমে গুণ করব, তারপরে এটা দিয়ে গুণ করে দিব। তাহলে 3 গুণ 250কে যদি 4 দিয়ে গুণ করি আমরা কত পাবো, 4 25-এ 100, তাই না? আর একটা শূন্য অবশিষ্ট আছে, তাহলে আমরা এখানে বসিয়ে দিই। কত হলো, 1000 টাকা। এবার আমরা 3 দিয়ে যদি 1000কে গুণ করি আমরা কত পাবো, 3000 টাকা। ঠিক আছে। একদমই একটা সহজ অঙ্ক, আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। উত্তর 3000 টাকা। ঠিক আছে। 4 নম্বর অঙ্কটি দেখতে চাই। এখানে কি বলেছে, রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি ও রূপা প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে? তো চলো শুরু করি। কিভাবে অঙ্কটি আমরা সাজাবো, আমরা যেটি দেওয়া আছে সেটি আগে লিখে ফেলি। ঠিক আছে। আমরা লিখব, রূপা ও মনির কাছে একসাথে কত টাকা রয়েছে, দেওয়াই আছে। একসাথে আছে 875 টাকা, তাই না? এখন দেখা যাচ্ছে বলেই দিয়েছে যে এখানে মনির কাছে রূপার চেয়ে কত টাকা বেশি আছে, 125 টাকা, তাই না? এখন আমরা কি করব, মনির কাছে যে টাকাটা আছে সেটা আমরা লিখে দিব। তাহলে লিখি, মনির কাছে কি আছে, বেশি আছে কত টাকা, মনির কাছে বেশি আছে 125 টাকা। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা কি করব, এটা বিয়োগ করে দিই। ঠিক আছে। তাহলে কি আমরা এখানে কি লিখব, সুতরাং 2 জনের নিকট সমভাবে থাকে কত টাকা, আমরা যদি বিয়োগ করি কত টাকা পাবো, 0 5 7 750 টাকা, তাই না? আচ্ছা, আমাদের কাছে কি জানতে চেয়েছে, আমাদের কাছে জানতে চেয়েছে মণি ও রূপা একত্রে না প্রত্যেকের কাছে কত টাকা আছে, তাই না? তাহলে আমরা কিভাবে লিখব, আমরা লিখব, অতএব রূপার কাছে আছে, রূপার কাছে আছে কত, 750 ভাগ 2। যেহেতু সমপরিমাণ তাহলে কি আমরা 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে কি কত হয়, আমরা যদি ভাগ করি, আমরা দেখি, ভাগ করে দেখাই। এখানে 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাই না? 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, 2 দুগুণা না 5 দুগুণা 10। ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম, 375 টাকা।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা রূপার কাছে কত পেলাম? 375, তাই না? মনির কাছে অলরেডি কি ছিল? 125 টাকা বেশি ছিল, তাই না? তাহলে আমরা কি করব? তাদের যেহেতু এখানে সমপরিমাণ টাকা আছে, আমরা কি করব? এখানে রূপার টাকার সাথে আমরা 125 টাকা যোগ করে দিব। তাহলে আমরা মনির কাছে কত টাকা আছে এটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি লিখব? মনির কাছে আছে কত? 375 যোগ 125, তাই না? তাহলে কত হয়? 500। তাহলে উত্তর 500 টাকা। ঠিক আছে। 5 নম্বর অঙ্কটি দেখতে চাই, দেখি কি বলেছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। ঠিক আছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? এটি একটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এটা কিভাবে আমরা শিখব? আমরা এভাবে লিখব। চলো শুরু করি। পুত্রের কি বলেছিল? এখানে বলেই দিয়েছে যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাই না? তাহলে পুত্রের বয়স এখানে কয় গুণ? 1 গুণ, তাই না? আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখব? পুত্রের বয়স বয়সের কয় গুণ? 1 গুণ। ঠিক আছে। এখন কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। এই কথাটা আমরা লিখে নিই। পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ, তাই না? তাহলে এটা আমরা কি করব? যোগ করে দিব। পিতা ও পুত্রের বয়স কত গুণ? পিতা ও পুত্রের বয়স কি হবে? পুত্রের বয়সের কয় গুণ? 5 গুণ। ঠিক আছে। এরপরে আমরা কি লিখব? এখানে কি দেওয়া ছিল? ডাকে দিয়ে দিয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 55 বছর, তাই না? তাহলে আমরা লিখে দিচ্ছি। আমরা পুত্রের বয়সটা বের করব যেহেতু, তাহলে আমরা কি লিখব? পুত্রের বয়স। ঠিক আছে। পুত্রের বয়স কি? 55 বছর কি? তাদের দুজনের বয়সের সমষ্টি। আর কয় গুণ? এখানে পেয়েছি আমরা পুত্রের বয়সের 5 গুণ, তাই না? তাহলে 55 ভাগ 5, তাহলে কত হবে? 55কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, আমরা পাচ্ছি 11। ঠিক আছে। 11 বছর। এখন আমরা কি পেয়েছিলাম? পুত্রের বয়স কিন্তু 1 গুণ পেয়েছিলাম, তাই না? আর পিতার বয়স কি? পুত্রের বয়সের 4 গুণ। ঠিক আছে। এখন আমরা পুত্রের বয়স তো পেয়ে গেলাম 11 বছর। এটার সাথে যদি আমরা 4 দিয়ে এটাকে গুণ দিয়ে দিই, তাহলে আমরা পিতার বয়সটা পেয়ে যাব। ঠিক আছে। তাহলে আমরা কি লিখব? সুতরাং পিতার বয়স কত? 11 গুণ 4 সমান 44 বছর, তাই না? আচ্ছা, তাহলে উত্তরটি কি হবে? আমাদের কাছে কি জানতে চেয়েছে? পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত। তাহলে উত্তর লিখব আমরা। উত্তর পুত্রের বয়স 11 বছর এবং পিতার বয়স কত? 44 বছর। ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব? 6 নম্বর অঙ্কে চলে যাব। 6 নম্বর অঙ্কে দেখো কি বলেছে। 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে একটির দাম বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটি কিভাবে সাজাবো? আমাদেরকে দেওয়া আছে একটা হাঁসের দাম 85 টাকা, তাই না? তাহলে এটা আমরা লিখে নিব। আমরা লিখছি একটি হাঁসের দাম কত? 85 টাকা। ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টা হাঁসের দাম কত হবে?
3টি হাঁসের দাম 85 গুণ 3, ঠিক আছে? আমরা যদি গুণ করি কত পাবো? 3 × 5 = 15, 5 হাতে থাকলো 1, তাই না? 8 × 1 = 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 24 আর 1 কত? 25। আমরা কত পেলাম? 255 টাকা। তাহলে 3টা হাঁসের দাম হচ্ছে 255 টাকা। আচ্ছা, এখানে কিন্তু দেওয়া ছিল 4টা মুরগি আর 3টা হাঁসের দাম হচ্ছে একত্রে 639 টাকা। তাহলে 3টা হাঁসের দাম কিন্তু আমরা পেয়ে গেছি কত? 255 টাকা, ঠিক আছে? এখন আমরা লিখব আবার 4টি মুরগির ও 3টি হাঁসের দাম একত্রে কত টাকা বলেছিলাম? 639 টাকা, তাই না? আচ্ছা, 3টি হাঁসের দাম, 3টা হাঁসের দাম কত পেয়েছি আমরা? 255 টাকা, তাই না? আচ্ছা, আর 4টা মুরগির দাম কত? 4টা মুরগির দাম হচ্ছে এটা থেকে যে আমরা যদি বিয়োগ দিই, ঠিক আছে? আমাদের বিয়োগ করে নেওয়া দরকার ছিল। এখানে আমরা যদি 639 থেকে যদি আমরা কি করি? 255কে বিয়োগ দেই, আমরা কত পাবো? আমরা 483 টাকা, তাই না? এটা হচ্ছে কিসের দাম? 4টি মুরগির দাম, 4টি মুরগির দাম। তাহলে আমরা কিন্তু এখানে 4টি মুরগির দামও জানি, ঠিক আছে? তাহলে 3টা হাঁসের দাম আমরা পেয়েছি 255 টাকা, আর 4টি মুরগির দাম কত? 384 টাকা, ঠিক আছে? তাহলে কি হবে? আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে একটি মুরগির দাম কত, ঠিক আছে? তাহলে একটি মুরগির দাম আমরা কিভাবে বের করতে পারি? আমরা লিখব, সুতরাং একটি মুরগির দাম কত? 384 থেকে আমরা কি করব? 4টা মুরগির দাম যদি 384 টাকা হয়, তাহলে একটার দাম বের করতে গেলে কি হবে? 384 থেকে আমরা 4কে কি করব? ভাগ দিয়ে দিব। তাহলে আমরা একটার দামটা পেয়ে যাব, তাই না? আমরা ভাগ করে একটু দেখিয়ে দিতে চাই। এখানে 3, 4, 8। আচ্ছা, এবার আমরা কাউন্ট করি। 9 কে 9, 9 2 3, 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, তাই না? আমাদের আছে কত? 38। তাহলে কি হবে? 4 9 36, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বিয়োগ করে দেই। 4 একে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, ঠিক আছে? মিলে গেছে। কত পেলাম আমরা? 96 টাকা। তাহলে একটি মুরগির দাম হচ্ছে 96 টাকা, ঠিক আছে? তাহলে উত্তরটা আমরা লিখে দিচ্ছি। উত্তর 96 টাকা, ঠিক আছে? এখন আমরা একদম শেষের অঙ্কটি করব। 7 দুইটা সমাধান করতে বলেছে। 7 একে দেখি কি বলেছে। ব্র্যাকেটের অংশটুকু আমরা আগে করব, তাই না? তাহলে আমরা 200টা আগে লিখে নিচ্ছি। 200 বিয়োগ ব্র্যাকেটের অংশ যদি আগে করি, কি আছে? 10কে 8 দিয়ে গুণ করতে বলেছে, ঠিক আছে? আমরা যদি 10কে 8 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 8 0 0, 8 1 8, তাই না? 80। এখন আমরা 200 থেকে যদি 80 বিয়োগ করি কত পাবো? 120, ঠিক আছে? 120। একদম শেষের অঙ্কটি করি। 7 এর 2, এখানে দুইটা অংশ আছে, ঠিক আছে? দুই পাশেই গুণ করতে বলেছে। 6 গুণ 8, তারপরে কি বলেছে? 12 গুণ 2, ঠিক আছে? আমরা দুই পাশে গুণ করার পরে যে গুণফলগুলো পাবো সেগুলো কি করব? আমরা যোগ করে দিব। তাহলে আমরা কাউন্ট করি। 8 একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8
48, তাহলে কি 6 আটা 48। তারপর কত হচ্ছে যোগ 12 কে 12, 12 দুগুণা 24, ঠিক আছে। এখন আমরা দুটো যোগ করে দিই। 8 আর 4 যোগ করলে কত হয়? 9, 10, 11, 12, 12 র 2 হাতে থাকলো কত? 1, তাহলে 2 আর 1 কত হয়? 3, 3 আর 4 হচ্ছে 7, পেয়েছি? একদমই সহজ অঙ্ক। আর এরই মধ্যে দিয়ে আমরা 5-এর 3ও শেষ করে ফেললাম। আশা করছি তোমরা 5-এর 1, 5-এর 2, 5-এর 3 সবগুলোই পর্ব বুঝতে পেরেছো। কোনো অঙ্ক যদি না বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।